নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। আজ আমি আমার জীবনের এমন এক গোপন অধ্যায় তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যা শুনলে হয়তো তোমরা আমাকে ঘৃণা করবে অথবা আমার পরিস্থিতির কথা ভেবে শিউরে উঠবে। এটা কোনো বানানো গল্প নয়, এটা আমার জীবনের এক দগদগে সত্যি। গল্পটা শুরু করার আগে তোমাদের কাছে একটা অনুরোধ। আমাদের এই চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দাও, যাতে আমার মতো আরও গোপন দগদগে সত্যি ঘটনা তোমরা সবার আগে শুনতে পাও। আমার নাম প্রিয়া, বয়স 28। দেখতে আমি ঠিক কেমন সেটা নিজের মুখে বলাটা হয়তো শোভা পায় না, তবে এইটুকু বলতে পারি, আয়নার সামনে দাঁড়ালে নিজের দিকে তাকিয়ে আমি নিজেই মাঝে মাঝে আনমনা হয়ে যাই। ফর্সা গায়ের রং, ছিপছিপে গড়ন আর একরাশ কালো চুল, সব মিলিয়ে ঈশ্বর আমাকে সাজাতে কার্পণ্য করেননি। আমার স্বামী সজল ভীষণ ভালো মানুষ, একটা প্রাইভেট ফার্মে উঁচু পোস্টে চাকরি করে। টাকার অভাব নেই, সংসারে সুখের অভাব নেই, কিন্তু অভাব শুধু এক জায়গাতেই, সময় এবং রোম্যান্টিকতা। বিয়ের 5 বছর কেটে গেছে। সজল আমাকে ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসায় কোনো পাগলামি নেই। কোনো উত্তেজনা নেই। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়া, এটাই তার রুটিন। কিন্তু আমার এই ভরা যৌবন তো আর রুটিন মেনে চলতে চায় না। শরীরের ভেতর যে আগুন জমে থাকে, তা নেভানোর মতো বৃষ্টি সজলের কাছে ছিল না। আর ঠিক এই সুযোগটাই নিয়েছিল সজলের ছোটবেলার বন্ধু রাশেদ। রাশেদ ছিল সজলের উল্টো, কথা বলায় স্মার্ট, চোখে মুখে একটা দুষ্টু মিষ্টি ভাব, আর মেয়েদের মন বোঝার এক অদ্ভুত ক্ষমতা ওর ছিল। ও আমাদের বাড়িতে প্রায়ই আসত। সজল আরও ড্রয়িং রুমে বসে ড্রিঙ্ক করত, আড্ডা দিত। আমি তখন রান্নাঘরে ওদের জন্য স্ন্যাক্স বানাতাম। কিন্তু আমি টের পেতাম, আড্ডার ফাঁকে ফাঁকে রাশেদের চোখ দুটো বারবার আমাকে খুঁজত। সেই দৃষ্টিতে এমন কিছু একটা ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলত, আবার অদ্ভুত এক ভালো লাগাও তৈরি করত। দিনটা ছিল শুক্রবার, বাইরে অঝরে বৃষ্টি হচ্ছে। সজল ফোন করে বলল, প্রিয়া, আজ রাশেদ ডিনারে আসবে, তুমি ভালো কিছু রান্না করো। আর শোনো, আজ একটু স্পেশালভাবে সেজেগুজে থেকো, বন্ধু আমার অনেক দিন পর আসছে। স্বামীর আবদার, তাই না করতে পারলাম না। আলমারি ঘেটে একটা গাঢ় নীল ব্লাউজটা ছিল স্লিভলেস এবং পিঠের দিকটা বেশ অনেকটা খোলা। শাড়িটা পরার পর আয়নায় নিজেকে দেখে আমি নিজেই চমকে গেলাম। নীল রঙে আমাকে যেন আরও ফর্সা লাগছিল। ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক আর খোলা চুলে নিজেকে বেশ মোহময়ী লাগছিল। সন্ধ্যা 7টা নাগাদ রাশেদ এসে দিল। এসেই আমার দিকে তাকিয়ে ও যেন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল। ওর চোখের সেই চাউনি আমি আজও বুঝতে পারি না। ও হাসতে হাসতে বলল, কি ব্যাপার সজল, তুই তো যখনই দেখি নতুন নতুন বউ পাচ্ছিস বলে মনে হয়। প্রিয়া ভাবিকে আজ যা লাগছে না। সজল গর্ভের হাসি হাসল, কিন্তু আমি লজ্জায় লাল হয়ে গেলাম। রাশেদের গলার স্বর আর চোখের ভাষায় এমন কিছু ছিল যা আমাকে জানান দিচ্ছিল আজকের রাতটা সাধারণ হবে না। ড্রয়িং রুমে আসর জমে উঠল। বৃষ্টির শব্দ, ডিম লাইটের আলো আর সাথে হুইস্কির গ্লাস। সজল আজ একটু বেশিই খাচ্ছিল। রাশেদ কিন্তু খুব মেপে মেপে খাচ্ছিল আর সজলকে উৎসাহ দিচ্ছিল। আমি মাঝে মাঝে গিয়ে ওদের গ্লাস রিফিল করে দিচ্ছিলাম আর চানাচুর কাবাব এগিয়ে দিচ্ছিলাম। যতবার আমি নিচু হয়ে গ্লাস দিচ্ছিলাম, রাশেদের চোখ আমার কোমরের ভাঁজে আর খোলা পিঠের ওপর আটকে যাচ্ছিল। আমি বুঝতে পারছিলাম, কিন্তু কিছু বলতে পারছিলাম না। এক ধরনের নিষিদ্ধ শিহরণ আমার শির দ্বারা বেয়ে নামছিল। রাত যখন 11টা, সজল তখন পুরোপুরি মাতাল।
ও সোফাতে এলিয়ে পড়ল, কথা জড়িয়ে যাচ্ছে। রাশেদ আমাকে বলল, ভাবি, সজল তো আউট, ওকে কি বেডরুমে নিয়ে যাব? আমি বললাম, হ্যাঁ, প্লিজ ভাইয়া একটু সাহায্য করুন। আমরা দুজনে মিলে সজলকে ধরে বেডরুমে নিয়ে গেলাম। সজল বিছানায় পড়তেই গভীর ঘুমে তলিয়ে গেল। আমি সজলের জুতো খুলে দিচ্ছিলাম, তখন খেয়াল করলাম রাশেদ দরজায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে আছে। ওর তাকানোটা তখন আর ভদ্র ছিল না। আমি ঘর থেকে বেরিয়ে এসে বললাম, ভাইয়া আপনি বসুন, আমি আপনার জন্য কফি করে দিচ্ছি, নেশাটা কেটে যাবে। রাশেদ মুচকি হেসে বলল, কফি তো খাবই, তবে তার আগে একটু জল খাবো, গলাটা শুকিয়ে গেছে। আমি রান্নাঘরে গেলাম জল আর কফি করতে। গ্যাসের চুলায় জল বসিয়েছি, বাইরে তখনও বৃষ্টির দৌড়জোর। হঠাৎ অনুভব করলাম রান্নাঘরের দরজায় কেউ দাঁড়িয়ে আছে। চমকে পেছনে তাকাতেই দেখি রাশেদ। ওর চোখ দুটো লালচে, কপালে বিন্দু বিন্দু ঘাম। ও ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। আমি একটু পিছিয়ে গেলাম। সিঙ্কের সাথে কোমরটা ঠেকে গেল। আমি কাঁপা গলায় বললাম, কি হলো ভাইয়া, কিছু লাগবে? রাশেদ আমার একদম কাছে এসে দাঁড়ালো, এত কাছে যে ওর নিঃশ্বাসের গরম ভাব আমার কপালে এসে লাগছিল। ও ফিসফিস করে বলল, প্রিয়া, সজল সত্যি একটা গাধা। ঘরে এমন একটা আগুন রেখে ও কি করে বাইরে শান্তিতে থাকে? আমার বুকের ভেতর তখন ধক ধক শব্দ হচ্ছে। আমি সরে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু রাশেদ তার 2 হাত আমার দুপাশে রেখে আমাকে আটকে ফেলল। ওর শরীর থেকে দামি পারফিউম আর অ্যালকোহলের মিশ্র গন্ধ আসছিল, যা আমাকে নেশা পুড়ে তুলছিল। আমি বললাম, ভাইয়া প্লিজ, কি করছেন? সজল পাশের ঘরে। রাশেদ বাঁকা হেসে বলল, সজল এখন দুনিয়ার বাইরে, আর তাছাড়া আমি তো কোনো জোর করছি না প্রিয়া। আমি জানি সজল তোমাকে সময় দেয় না, তোমাকে বোঝে না, তোমার এই সুন্দর শরীরের কদর ও করতে জানে না। কথাগুলো তীরের মতো আমার বুকে বিঁধল, কারণ কথাগুলো সত্যি ছিল। রাশেদ আমার চোখের দিকে তাকিয়ে আস্তে করে আমার হাতটা ধরল। ওর হাতের স্পর্শে আমার সারা শরীরে যেন বিদ্যুৎ আলোটা খেলে গেল। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলাম, কিন্তু খুব একটা জোর খাটাতে পারলাম না। আমার অবচেতন মন যেন এটাই চাইছিল। রাশেদ আমার কানের কাছে মুখ এনে ফিস ফিস করে বলল, আজকের রাতটা শুধু আমাদের হতে দাও প্রিয়া, সজল কিচ্ছু জানবে না। আর তুমি যদি না করো, তাহলে আমি সজলকে বলে দেব যে তুমি আমাকে ড্রিঙ্ক অফার করে ইশারা করেছ। সজল আমাকে অন্ধের মতো বিশ্বাস করে, ও কিন্তু আমার কথাই বিশ্বাস করবে। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। এটা কি ব্ল্যাকমেল, নাকি আমার দুর্বলতার সুযোগ নেওয়া? কিন্তু অদ্ভুতভাবে ওর এই অধিকার বোধ আর পৌরুষে দীপ্ত গলার স্বর আমাকে দুর্বল করে দিল। আমার মনে হলো সজল তো আমাকে কোনোদিন এভাবে চায়নি। রাশেদ আমার উত্তরের অপেক্ষা না করেই আমার কোমরে হাত রাখল। ওর হাতের তালুর উষ্ণতা আমার শাড়ির পাতলা আস্তরণ ভেদ করে ত্বকে গিয়ে লাগল। আমার শরীর শিউরে উঠল। আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার মনে হলো আমি এক গভীর খাদে তলিয়ে যাচ্ছি, যেখান থেকে ফেরা অসম্ভব। ও ধীরে ধীরে আমার ঘাড়ের কাছে মুখ নিয়ে গেল। ওর গরম নিঃশ্বাস আর ঠোঁটের আলতো ছোঁয়ায় আমার হাঁটু দুর্বল হয়ে আসছিল। আমি অস্ফুট স্বরে বললাম, না, এটা ভুল। ভুল ঠিক বিচার কাল সকালে হবে প্রিয়া। সজলের বন্ধু, যাকে আমি ভাইয়া বলে ডাকতাম, আজ সে আমার শরীরে দখল নিচ্ছিল। আর আমি, এক বিবাহিতা নারী, সেই অবৈধ স্পর্শে সুখ খুঁজে পাচ্ছিলাম। রাশেদ আমাকে কোলে তুলে নিল। আমি ওর গলার দুপাশে হাত রেখে নিজেকে আঁকড়ে ধরলাম। ও আমাকে নিয়ে গেস্ট রুমের দিকে পা বাড়াল। আমি জানতাম এই দরজা পার হওয়ার পর আমার আর ফেরার কোনো পথ থাকবে না। সমাজ, সংসার,
মান সম্মান সব আজ বৃষ্টির জলে ধুয়ে যাচ্ছিল। গেস্টরুমের বিছানায় ও আমাকে নামিয়ে দিল। আমার নীল শাড়িটা তখন এলোমেলো। ও আমার দিকে তাকিয়ে এমনভাবে হাসল যেন কোনো যুদ্ধ জয় করেছে। আমার শরীরের প্রতিটা ভাঁজ, প্রতিটা বাঁক আজ ওর নজরে উন্মুক্ত। লজ্জায়, ভয়ে আর উত্তেজনায় আমি কুঁকড়ে যাচ্ছিলাম। বাকি রাতটা ছিল এক ঝড়ের মতো। এমন আদর, এমন বন্যতা আমি আমার বিবাহিত জীবনে আগে কখনো পাইনি। অপরাধ বোধ আমাকে কুরে কুরে খাচ্ছিল ঠিকই, কিন্তু সেই অপরাধের স্বাদ ছিল বিষের মতো নীল আর মধুর। পরদিন সকালে যখন ঘুম ভাঙল, দেখে রাশেদ চলে গেছে। সজল তখনও ঘুমাচ্ছে। আমি আয়নার সামনে দাঁড়ালাম। গলার কাছে, ঘাড়ে রাশেদের ভালোবাসার চিহ্নগুলো স্পষ্ট। আমি শাড়ির আঁচল দিয়ে সেগুলো ঢাকলাম, কিন্তু মনের দাগ সেটা ঢাকব কি দিয়ে? আমি জানি না এই সম্পর্কের শেষ কোথায়। রাশেদ আমাকে মাঝে মাঝেই ফোন করে, দেখা করতে চায়, আর আমি না করতে পারি না। এক অদ্ভুত মায়া জাল আর ভয়ের খেলায় আমি আটকে গেছি। সজলের সাজানো সংসারে আমি এখন এক দুর্দান্ত অভিনেত্রী। বন্ধুরা, তোমরা হয়তো আমাকে দুশ্চরিতা ভাবছ, কিন্তু বিশ্বাস করো, অবহেলা আর একাকিত্ব মানুষকে অনেক নিচে নামিয়ে দেয়। আজ এ পর্যন্তই। গল্পটা কেমন লাগলো কমেন্টে জানিও।